হেড অফিসের বড়োবাবুকে চেনা গেছিল গোঁফ দিয়ে, আর গোটা বাংলাকে চেনা যাবে কিভাবে? সুকুমার রায় বেঁচে থাকলে নির্ঘাত লিখে ফেলতেন, মাছের আমি মাছের তুমি, মাছ দিয়ে যায় চেনা। ভারতে অনেকেই মাছ খায়, তবে বাংলার মতো নয়। তাই গোটা ভূভারতে তো বটেই, বিশ্ব জুড়েও প্রচলিত মাছে ভাতে বাঙালি। আর পোয়েট অফ গ্যাস্ট্রোনমি ঈশ্বরগুপ্ত তো আরও এক ধাপ এগিয়ে লিখেই গেছেন, ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল। বাংলার মানুষ কবিতা লেখে, আড্ডা দেয়, ফুটবল খেলে, তারা ভ্রমণ প্রিয়, তারা রাজনীতি করে। তবে এ সব কিছু ছাপিয়ে গোটা গোবলয় জুড়ে প্রচলিত বাঙালি মছলিখোর, বাঙালি মছলি খাতা। একে পরিচয়ের বদলে রসিকতা হিসেবেই এতদিন নেওয়া যেত, কিন্তু গত কয়েক বছরে দিল্লির মসনদ বদলের সঙ্গে সঙ্গে এ রসিকতা বদলেছে অপবাদে, অপমানে। এই তো কয়েকদিন আগে রাজধানীর বুকে সিয়ার পার্কের একটি মাছের বাজার, যা চালান মূলত বাংলার মানুষরা, সেখানে বিরাট হিন্দু বীরেরা নিদান দিয়েছেন এ বাজার চালানো যাবে না। কারণ সেই বাজারের লাগোয়া একটি কালী মন্দির রয়েছে, যে কালী মন্দিরটা নাকি এই মাছের বাজারের বাংলার মানুষদেরই তৈরি করা। আর সেখানে সম্প্রতি একটা হনুমান মূর্তিও বসেছে। তো সেই বীরেদের দাবি মন্দির আর মাছ মানে দেবদেবী ভক্তি আর আমিষ ভক্ষণ একসাথে চলবে না। একথা যারা বলেন তাদের আর যাই হোক বাংলা তথা ভারতের জীবন, ইতিহাস, সংস্কৃতি নিয়ে বিন্দুমাত্র কোনো ধারণা নেই। থাকলে তারা অন্তত এটুকু বুঝতেন যে গোটা ভারতে আমিষ ছাড়া শক্তি পুজো সম্ভব নয়, কালী পুজো তো নয়। এদের যেটা আছে সেটা হলো একটা চাপিয়ে দেওয়ার মানসিকতা। ঘৃণ্য সাম্প্রদায়িক উগ্র রাজনীতির গর্ভে যার জন্ম, আজ তাদের প্রতীক ভাগবা ঝান্ডা। এই চাপিয়ে দেওয়ার মৌলবাদী মানসিকতা অবশ্য বহুদিনের ব্যাপার। বহুদিন থেকেই আজকের এই বীরেদের পূর্বপুরুষরা নানাভাবে খাদ্যর সঙ্গে ধর্মকে জড়াতে চেয়েছেন। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য তারা খাবারের ওপর নানা বিধিনিষেধ আরোপ করবার চেষ্টা করেছেন। তবে আজকের বীরেরা খাবারের নামে নির্লজ্জ নির্মম হিংসার আশ্রয় নিয়ে এই ভারতের বুকে বেশ কিছু জনের জান নিয়ে নিতেও কসুর করেননি। তবে সুখের কথা, গোটা ভারতের সাধারণ মানুষ সমস্ত শত্রুরের মুখে ছাই দিয়ে নিজেদের খাবারের অভ্যাস বদলাননি। বাংলার মানুষ তো নই, উল্টে বাংলার ভাঁড়ারের অসংখ্য মাছের রকমারি পদ নিয়ে তারা গর্বিত। মাছ ছাড়া ভাত রোচে না এমন মানুষের সংখ্যাই এই বাংলায় প্রধান। পরিসংখ্যান বলছে বাংলায় নিরামিষাশী মাত্র 9% মানুষ। তাই বীরেদের আক্রমণ যখন বাংলার মানুষের মৎস্যপ্রীতি নিয়ে, তখন বাংলা ভাবনার আজকের পর্ব হোক বাংলার মাছ খাওয়ার সংস্কৃতি, ইতিহাস নিয়ে। বাংলায় মাছে ভরা ভাতের পাতের প্রচলন কবে থেকে তা সঠিকভাবে বলা মুশকিল। তবে চন্দ্রকেতুগড়ে পাওয়া আনুমানিক খ্রিস্টীয় 4র্থ শতকের পোড়ামাটির ফলকগুলিতে মাছ উৎকীর্ণ রয়েছে। অধুনা বাংলাদেশের পাহাড়পুর ময়নামতিতে পাওয়া পোড়ামাটির ফলকেও মাছের ছবি রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু মন্দিরের আশেপাশে পাওয়া পোড়ামাটির ফলকগুলিতে মাছ কাটা বাঙালি রমণীর ছবি রয়েছে। খ্রিস্টীয় 10ম-11ম শতকে বাংলার অন্যতম প্রধান স্মৃতিকার ভবদেব ভট্ট তো ছুটে এসেছিলেন বাঙালির মাছের পাদ বাঁচাতে। লোকাচার তথা দেশাচারের যুক্তি দিয়ে মাছ বিরোধী বাঘা বাঘা পণ্ডিতদের মুখ বন্ধ করে দিয়েছিলেন। তার প্রধান যুক্তি ছিল বাংলার মাটি, বাংলার জল বাঙালিকে যে খাদ্য সরবরাহ করে তাই তাদের স্বাভাবিক খাবার, সেই খাবার গ্রহণ করাই তার ধর্ম। বাঙালির ইতিহাসের লেখক নিহার রঞ্জন রায় অবশ্য ত্রাণকর্তা হিসেবে ভট্টমশাইকে পুরোপুরি কৃতিত্ব দিতে নারাজ। ভবদেবের ভূমিকায় তার মন্তব্যটি প্রণিধানযোগ্য। মৎস্য আহার বাংলাদেশে এত সুপ্রচলিত যে এইসবের সমর্থন ছাড়া ভবদেব ভট্টর আর কোনো উপায় ছিল না। আসলে নদী, নালা, হাওর, বাওর, খাল, বিল, দিঘি, পুকুরে টইটম্বুর বাংলার জীবনে পরতে পরতে জড়িয়ে আছে মাছ আর মাছ।
আলপনায়, শাড়ির আঁচলে, পাড়ে, কানের দুলে, জন্ম থেকে বিয়ে, অন্নপ্রাশন থেকে মৃত্যু, বাংলার জীবন মাছের গন্ধে ভুরভুরে। বাংলায় এমন কোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠান খুঁজে পাওয়াই মুশকিল যেখানে মাছ লাগে না। শুভ পরিণয়ের সময় ছেলে বা মেয়ে যে কারোর বাড়িতেই তেল সিঁদুর মাখানো রুই মাছটি না পাঠালে দুপক্ষেরই মুখ ভার হয়ে যায়। আর বিয়ের পরে নতুন বউটি যখনই শ্বশুর বাড়িতে পা রাখেন, তার সামনে বসিয়ে দেওয়া হয় একটা জল ভর্তি মাটির হাঁড়ি, যার মধ্যে খলবল করছে একটা ল্যাটা মাছ। তারপর শাশুড়ি স্থানীয়রা বলেন, সংসার চেপে ধরলো বউ। অমনি নতুন রাঙা বউটি বাঁ হাত দিয়ে খপ করে চেপে ধরে ল্যাটা মাছটিকে, যা নাকি উর্বরতার প্রতীক। আর দিরাগমনে জামাই বাবাজি শ্বশুর বাড়ি এলে শ্বশুর মশাইয়ের মাছ মাছ করে মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা। পাবদা, পার্শে, কালবাউস, মৃগেল, ভেটকি, পুঁটি, খোলসে, বাঁশপাতি, ভাঙর, বোয়াল, শঙ্কর, আমুদি, লোটে মুখ ব্যথা হয়ে যাবে, তবু মাছের নাম পুড়বে না। বাংলার মাছের ভাণ্ডার এতটাই ভরপুর, যত মাছ তত স্বাদ। অসামান্য হাতের প্রয়োজন নেই, যেমন তেমন করে রান্না করলেও স্বাদে বৈচিত্র্য আসতে বাধ্য। সত্যি মিথ্যে জানি না, শোনা কথা, সেকালে কলকাতার মানুষরা নাকি ইলিশ খেয়ে বলে দিতে পারতেন সেটা গঙ্গার কোন ঘাট থেকে ধরা। ঘাট ভেদে ইলিশের স্বাদের তারতম্য যদি সত্যি হয়, তাহলে বাংলার মানুষের রসনার তীক্ষ্ণতা ও সূক্ষ্মতা নিয়ে রীতিমতো গবেষণার প্রয়োজন রয়েছে। রুই মাছ পুকুরে হচ্ছে না ভেড়িতে, বোয়াল মাছ নদীর নাকি খালের, মাগুর পুকুরে নাকি নালার, প্রত্যেকটা ক্ষেত্রেই স্থান ভেদে এই মাছগুলির স্বাদের পার্থক্য আমি আপনিও ধরতে পারি। যে সভ্যতায় যত বেশি মিশ্রণ, তার শব্দ ভাণ্ডার আর খাদ্য ভাণ্ডার ততই বিচিত্র। তুর্কি, মোগল, পাঠান, তাতার, পর্তুগিজ, ইংরেজ, ফরাসি এই সবের মিশেলে বাংলার খাদ্য ভাণ্ডার তাই বর্ণিল। এ বৈচিত্র্য সব থেকে বেশি ধরা পড়েছে বোধহয় মাছ রান্নাতে। এখানকার মানুষ মাছ খান সামান্য ছেঁকে, ভেজে বা ভর্তা করে বা ভাপিয়ে, ঝালে, ঝোলে, অম্বলে, কোফতা বা বড়া বানিয়ে, এমনকি মাছ শুকিয়ে শুঁটকি করেও। বস্তুত দেশভাগের যন্ত্রণা বুকে চেপে এপার বাংলার উদ্বাস্তু কলোনিতে বেড়ে ওঠা আমাদের প্রজন্ম এক থালা ভাত এই তো সেদিন অবধি সাবার করে দিয়েছি শীতল শুটকি দিয়ে। মঙ্গল কাব্য বাংলার সাহিত্য সম্ভার যেরকম, সেরকমই রান্নার রেসিপি সম্ভারও বটে। বিজয়গুপ্তর মনসা মঙ্গল খুলে দেখা যাক। মৎস্য কাটিয়া থুইল ভাগ ভাগ, রোহিত মৎস্য দিয়া রান্ধে নলতার আগ। মাগুর মৎস্য দিয়া রান্ধে গিমা গাছ, ঝাঁঝ কটু তৈলে রান্ধে খরসুন মাছ। ভিতরে মরিচ গুঁড়ো, বাহিরে জড়ায় সুতা, তৈলে পাক করিয়া রান্ধে চিংড়ির মাথা। ভাজিল রহি তার চিতলের কোল, কই মৎস্য দিয়া রান্ধে মরিচের ঝোল। আর জলের উজ্জ্বল শস্য মাছের রাজা ইলিশ যেমন তেমন করে রান্না করলেও নিজের গুণেই ইনি ভাস্বর। আর পাকা রাঁধুনির হাত হলে তো কথাই নেই। নিজের তেলেই যদিও ইনি রান্না হন, সঙ্গে সামান্য কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা, সাথে যদি কয়েক টুকরো কাঁচা কুমড়ো আর কয়েকটা বেগুন পরে, উফ, শুধু বাড়ি নয় পাড়া মাত। ইলিশ ভাপা, ইলিশ ভাতে, সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশের টক, শুধু ইলিশের রেসিপি নিয়েই গন্ডাখানেক বই লিখে ফেলা যায়। আর কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা যে খায়নি, তার তো জীবনই বৃথা। সৈয়দ মুজতবা আলী অবশ্য লিখেছেন, ইলিশ হজম করার ক্ষমতা শুধু বাঙালিরই আছে, এ মাছ যার তার পেটে সয় না। সৈয়দ মুজতবা আলীর সেই বিখ্যাত গল্পটা বলার লোভ সামলাতে পারছি না। দিল্লির তখ্তে তখন ইতিহাস খ্যাত পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলক। তো তিনি চলেছেন গুজরাটে কোনো একটা বিদ্রোহ দমন করতে। এমনই তার উৎসাহ যে জলাভূমিতে নৌকো করেও বিদ্রোহীদের আক্রমণ করতে তিনি পিছপা হচ্ছেন না। তো এমনই এক বিকেল বেলায় কোনো এক জলাভূমি দিয়ে যাওয়ার সময় তার নৌকোয় লাফিয়ে পড়ল সাদা চকচকে অপূর্ব সুন্দর মাছ।
কি মাছ তা কেউ জানেন না। তুগলকের ইচ্ছে হলো এই মাছটি তিনি রান্না করে খাবেনই। মন্ত্রী শান্ত্রী পারিষদরা হাঁ হাঁ করে উঠলেন, এখন রোজার মাস চলছে, তাছাড়া কেউ জানেই না এই মাছটা কি, তা বিষাক্ত কিনা, সুতরাং সম্রাটের এটি খাওয়া কোনো মতেই উচিত নয়। কিন্তু তিনি তুগলক এই মাছ তিনি খাবেনই। রাঁধুনি ডাকিয়ে তক্ষুনি কেটে কুটে রান্না করা হলো। তিনি নিজে খেয়েও নিলেন বেশ খানিকটা। এই কারণেই কিনা কে জানে কয়েকদিন বাদে মৃত্যু হলো তাঁর। সৈয়দ মুজতবা আলী লিখেছেন, সেই অচেনা মাছ ইলিশই ছিল, এবং ইলিশ খেয়ে যখন সম্রাটের মৃত্যু হয়েছে তখন নিশ্চিত তিনি বেহেশতে গেছেন। এ ঘটনার ঐতিহাসিক সত্যতা কতটা তা আমাদের জানা নেই, তবে এটুকু জানা আছে গুজরাটে ইলিশ পাওয়া যায় ঠিকই, তার নাম পাল্লা। বস্তুত পৃথিবীর বিভিন্ন জায়গাতে ইলিশ পাওয়া যায়, বিভিন্ন তার নাম। বাংলার মানুষদের মতে এই দুই বাংলায় যে ইলিশ পাওয়া যায় তা স্বাদে গন্ধে অপূর্ব এবং শ্রেষ্ঠও বটে। তা ইলিশ নিয়ে কথা যখন এতদূর গড়ালোই, তখন সিমলের বড় দত্তের কথা আমরা ভুলি কি করে। নরেনের মানে আসল নরেনের ইলিশ প্রীতি বিশ্ববিখ্যাত। কল্যাণী দত্তর বই থেকে তার ইলিশ প্রীতি নিয়ে এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি। একদিনের ঘটনা, তখন স্বামীজির শরীর বেশ খারাপ, একটা যাই রব উঠে গেছে। প্রায়ই তিনি বলেন তাকে শিগগিরই চলে যেতে হবে, তিনি 40 বছরের বেশি বাঁচবেন না। তো একদিন তিনি উপোস করেছেন, পরমহংসদেবের ঘরে বসে ধ্যান করেছেন প্রায় 3 ঘন্টা। তারপরই তার হঠাৎ খুব খিদে পেয়ে গেল। তিনি ঠিক করলেন আজ ভাত মাছ তরকারি সব খাবেন, পুরোপুরি ঝাল ও মশলা দিয়ে। তখন গঙ্গায় ইলিশ ধরা হচ্ছিল। প্রেমানন্দ স্বামী সেই মাছ কিনছেন খবর পেয়ে বিবেকানন্দ সেখানে উপস্থিত হয়ে কিনলেন টাটকা ইলিশ। সেদিন বেলুর মঠে লোকজন বেশি নেই, তাই তিনি প্রেমানন্দকে বললেন, শুধু ঝোল নয়, গোটা কতক মাছ ভাজা করতে বলো, ভাজা ইলিশের স্বাদই অপূর্ব, আর একটু মাছের টক করতেও বলে দিও। সেদিন তিনি খেলেন ইলিশ মাছের তেল দিয়ে ভাত, ডাল দিয়ে ভাজা মাছ, ঝোলে তেমন ঝাল হয়নি বলে কাঁচা লঙ্কা চেয়ে নিলেন। শেষ পাতে মাছের অম্বল। সেই সব খেয়ে তাঁর শরীরে এমনই শক্তি এলো যে লাইব্রেরি ঘরে বসে কয়েকটি ছাত্রকে পড়াতে লাগলেন পাণিনির ব্যাকরণের মতো নীরস ও শক্ত বিষয় ঘন্টার পর ঘন্টা। অনেক দিন পর হাঁটতেও বেরোলেন। সব ব্যাপারেই তাঁর তখন প্রবল উৎসাহ। অনেক গল্প করলেন অন্যদের সঙ্গে। সেই রাত্রেই তার মৃত্যু হলো। কোনো মৃত্যুর সঙ্গেই নিশ্চয়ই ইলিশ ভক্ষণের কোনো আবশ্যিক যোগাযোগ নেই। আসল কথা হচ্ছে খুব ভালো জিনিস অনেকটা করে খেতে নেই। বাঙালদের তবু অভ্যেস আছে, তারা এসব সইতে পারে। বিবেকানন্দ বাঙাল ছিলেন না, তাই বোধহয় সহ্য করতে পারেননি। অনেক ভক্ত আবার বলেন তিনি পুণ্যাত্মা মানুষ, তিনি জানতেন সেদিন রাত্রেই তার চলে যাওয়ার কথা, তাই সকালে ইলিশ মাছের সমস্ত রকম স্বাদ তিনি নিয়ে গেছিলেন। নাটক ছাড়া ইংরেজি সাহিত্য যেরকম অসম্পূর্ণ, মাছ ছাড়া বাংলা সাহিত্য তেমন। মাছ শুধু বাংলার নদীতে নয়, বাংলার মানুষের রক্তে শিরায় উপশিরায় কিভাবে প্রবাহিত তা অনুধাবন করতে পেরেছিলেন বাংলার মনীষীরা। বঙ্কিমচন্দ্রের কথাই ধরুন, কমলাকান্তর দপ্তরে আমার মন প্রবন্ধে মাছ প্রসঙ্গে তিনি কীরকম ভাষার ফুলঝুরি ছুটিয়েছেন সেটা দেখলে এই ব্যাপারটা খানিকটা বোঝা যায়। যেখানে ইলিশ মৎস্য শতৈল অভিষেকের পর ঝোলগঙ্গায় স্নান করিয়া মৃন্ময়, কাংস্যময়, কাচময় বা রজতময় সিংহাসনে উপবেশন করেন, সেইখানেই আমার মন প্রণত হইয়া পড়িয়া থাকে। ভক্তিরসে অভিভূত হইয়া সেই তীর্থস্থান আর ছাড়িতে চায় না। রবীন্দ্রনাথ প্রায় 6.5 ফুট লম্বা শালপ্রাংশু মানুষ ছিলেন, কিন্তু তিনি বিশেষ খাইয়ে দাইয়ে ছিলেন না। অবশ্য সে কারণে তাঁর মাছ প্রীতি যে কিছু কম পড়েছে তা নয়। রামকানাইয়ের নির্বুদ্ধিতা গল্পে রবীন্দ্রনাথ লিখেছেন, যাহারা বলে গুরুচরণের মৃত্যুকালে তাহারা দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তঃপুরে বসিয়া তাস খেলিতেছিলেন, তাহারা বিশ্বনিন্দুক, তাহারা তিলকে তাল করিয়া তোলে। আসলে গৃহিণী তখন এক পায়ের উপর বসিয়া দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত উত্থিত করিয়া কাঁচা তেঁতুল, কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়া অত্যন্ত মনোযোগের সহিত পান্তা ভাত খাইতেছিলেন। বাহির হইতে যখন ডাক পড়িল, তখন স্তূপাকৃতি চর্বিত ডাঁটা এবং নিঃশেষিত অন্নপাত্রটি ফেলিয়া গম্ভীর মুখে কহিলেন, দুটো পান্তা ভাত যে মুখে দেব তারও সময় পাওয়া যায় না। এটা কখন?
না যখন গুরুচরণ মৃত্যুশয্যায় ডাক্তার এসে জবাব দিয়ে গেছেন, তখনই বরদা সুন্দরীর ইচ্ছে হয়েছিল চিংড়ির ঝাল চচ্চড়ি দিয়ে পান্তা ভাত খাওয়ার। তার বাস্তব বোধ নিশ্চয়ই বলেছিল পতি দেবতাটি তো চলে যাচ্ছেন, মাছ খাওয়া বোধহয় তাঁর ঘুচল, তাই তার আগে বেশ করে মনের স্বাদ মিটিয়ে নেওয়া যাক মাছ দিয়ে। রামকানাইয়ের নির্বুদ্ধিতা গল্পের এই অংশটি পড়ে সেকালের সমাজপতিরা রেড়ে করে তেড়ে এসেছিলেন নিশ্চয়ই, কিন্তু রবীন্দ্রনাথের দার্শনিকতা এতটাই সুদূর প্রসারী যে আজও বঙ্গ ললনা অনেক বিধবাই মাছ ছাড়া ভাত খেতে পারেন না। ধর্মের নিষেধ তাঁদের মৎস্যপ্রীতি দূর করতে পারেনি। দর্শক বন্ধুরা, শ্রীকান্তর প্রথম পর্বে ইন্দ্রনাথ ও শ্রীকান্তর সেই দুর্ধর্ষ মৎস্য অভিযানটির কথা মনে করে দেখুন। চুরির গল্প কতই তো পড়েছেন, কিন্তু শরৎচন্দ্র না এলে এরকম একটা অসাধারণ চুরির গল্প কি আমাদের অজানা থেকে যেত না? কিংবা রামের সুমতি গল্পে রামের পেয়ারের কার্তিক গণেশ দুটি মাছ, গল্পের শেষে মোক্ষম মোচড় তো তারাই দিল। সেকালে ঢাকার মধ্যবিত্ত বাঙালি পরিবারের হেঁসেলের ছবিটা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন বুদ্ধদেব বসু তাঁর গোলাপ কেন কালো বইতে। উচ্ছে আর মৌরলা মাছের তেতো চচ্চড়ি দিয়ে, তারপর ডালের সঙ্গে পটল ভাজা আর মুড়মুড়ে কাচকি মাছের ঝুড়ি, তারপর কুচকুচে কালো কই মাছ আবির্ভূত হলেন টুকটুকে লাল তেলের বিছানায় ফুলকপির বালিশের ওপর শোয়ানো, এক একটা এত বড় যে কাঁসারিতে প্রায় ধরে না। কোনোদিন রুই মাছের মুড়ো দিয়ে রাঁধা মুগ ডাল, নারকোল চিংড়ি চিতলের পেটি, কোনোদিন ধনেপাতা আর ডালের বড়ির সুগন্ধে মাখা বিশাল পাবদা, কোনোদিন আদা পেঁয়াজ খণ্ড খণ্ড আলুর সঙ্গে মাংসলো মাগুর। দর্শক বন্ধুরা, এ কি শুধু সাহিত্য রস? বুকে হাত দিয়ে বলুন তো, আপনাদেরও নোলা শকশক করে উঠছে না? পদ্মা মেঘনা ধলেশ্বরীর বুকে সার সার দিয়ে ছুটে চলেছে স্টিমার ছোট নৌকো। বস্তুত বাংলা সাহিত্যে জেলে কেন্দ্রিক দুটো উপন্যাস, দুটো স্তম্ভ বললে অত্যুক্তি হয় না। প্রথমটি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, দ্বিতীয়টি অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম। বাংলা সাহিত্যে মৎস্য প্রসঙ্গ আমরা শেষ করব রসসাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের একটা অসামান্য গল্প দিয়ে। লেখক লেক মার্কেট থেকে একটি ইলিশ মাছ কিনে ট্রামে উঠেছেন, এটুকুই তার অপরাধ। শুরু হয়ে গেল চারদিক থেকে প্রশ্নবান, দাদা কত এ হলো? ট্রাম থেকে নেমে বাসে উঠলেন, কিন্তু প্রশ্ন সঙ্গ ছাড়ে না। বাস থেকে নেমে হেঁটেই বাড়ি যাওয়া যায়, কিন্তু প্রশ্নের ভয়ে তাড়াতাড়ি রিকশায় চলে বসলেন, তাতেও নিস্তার নেই, প্রশ্ন আসছেই, কত এ হলো? যা হোক বাড়ি পৌঁছলেন, ঘরে ঢুকতে না ঢুকতেই ছেলের প্রশ্ন, বাবা কত এ হলো? আর থাকতে না পেরে মারলেন এক চর। কান্না শুনে বেরিয়ে এলেন স্ত্রী, কেন মারলে ছেলেটাকে? এ কথা বলতে গিয়ে হঠাৎ ইলিশ দেখে একগাল হাসি, কত এ হলো গা, গল্প শেষ। এর নামই ইলিশ। বাংলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামই হয়ে গেছিল যশুরে কই, তার বড় মাথাটির জন্য। ঈশ্বরচন্দ্রের মা ভগবতী দেবী ছিলেন ভীষণ একগুঁয়ে ও জেদি। মাঝে মাঝেই রাগ করে তিনি দরজা বন্ধ করে ঘরের ভেতর কাটিয়ে দিতেন 2-3 দিন। ঈশ্বরচন্দ্রের বাবা ঠাকুরদাস বাবু ভগবতী দেবীর মান ভাঙানোর জন্য একটা 1 বা 2 মণি রুই বা কাতলা মাছ ধপাস করে ফেলে দিতেন সেই বন্ধ দরজার সামনে, আর তারপর চিৎকার করে বলতেন, আমার মাছ যেন কেউ না ছোঁয়। বলাই বাহুল্য, এই কেউটি আর কেউ নন, ভগবতী দেবী। আর তাতে ম্যাজিকের মতো কাজ হতো। ভগবতী দেবী রাগ অভিমান ভুলে দরজা খুলে সঙ্গে সঙ্গে বঁটি নিয়ে সেই মাছ ছাড়াতে বসে যেতেন। অর্থাৎ বোঝা গেল বঙ্গ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ মাছ। তাকে নিয়ে টানাটানি করা বাংলার মানুষ খুব একটা পছন্দ করে না, অতীতেও করেনি, আজও করছে না, আগামীতেও করবে না। অতএব বিরাট হিন্দু বীরেরা সাবধান, বাংলার মা বোনেরা 2 মিনিটে আঁচ ছাড়াতে সিদ্ধহস্ত, তা সে মাছেরই হোক কিংবা সাংস্কৃতিক আগ্রাসনের। বাংলার মানুষের মাছ খাওয়া নিয়ে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগামীতে ইচ্ছে রয়েছে আমিষ নিরামিষ নিয়ে তর্ক দ্বন্দ্ব এই সমস্তটা দিয়ে একটা ভিডিও বানানোর। সেটা আপনারা চান কি না সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
এই ভিডিওটা ভালো লাগলে পরিচিত জনদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামীতে আরও অনেক বিষয় নিয়ে আমরা হাজির থাকব আপনাদের কাছে। ভালো থাকবেন। বাংলা ভাবনা।